এই নয় বলছি যে আচ্ছা, মানে তিনি সচেতন, জি, তিনি থেকে যেতেন জি। ক্ষমতায়। কথা শুনলে তিনি থেকে যেতেন। যারা আমেরিকার কথা শুনবে না তারা ক্ষমতায় থাকবে না। যারা কথা শুনবে না তারা ক্ষমতায় থাকবে না। এই কথা ক্ষমতায় শোনানোর থাকবে না। জায়গা আর কি এই যে শুধু আমেরিকা নাকি ভারতও আছে? আমেরিকা, আমেরিকা, আমেরিকা। এখন আমেরিকা, এখন একমাত্রই আমেরিকা। আমেরিকা একমাত্র। আচ্ছা। কিন্তু ভারতের কথা সবসময় আমাদের দেশে উচ্চারিত হয়। বিশেষ করে নির্বাচন আসলে নির্বাচনকে ঘিরে ভারতের একটা হ্যাঁ, মেকানিজম খাটানোর কথা আসে। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে ভারত, সেটি যেমন এসেছে। আম এখন জামাত ইসলামের পক্ষ থেকে আমার অনুষ্ঠানে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছেন যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ভারত, ভারতের আশীর্বাদে ক্ষমতায় বসেছে বিএনপি, এরকম কথা বলা হচ্ছে। আসলে সবাই কেন ভারতের কথা বলে? আমি তো ভারতীয় হিসেবে গর্বিত যে ভারত সরকার চাইলে যেকোনো সরকার তৈরি করে দিতে পারে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের কোনো ক্ষমতাই নেই। হুম। গোটাটাই ভারত চাইলে যেকোনো একটা সরকার তৈরি করে দিতে পারে। এটা ভারতীয় হিসেবে গর্বিত। কিন্তু সেটা নয়। এটা বাংলাদেশের মানুষকে অপমান। তারা তাদের ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করেছেন। এটা হচ্ছে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় এই শব্দগুলো। আর আমি যদি পুরনো ইতিহাস ঘাঁটি, একই কথা কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল। ভারতের অনুগত্য, ভারতের কথা, সেই সময় একই কথাই বলা হতো। কিন্তু মানে এগুলো কি নতুনত্ব বেসলেস? আপনি কি বলবেন? বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব নয়। হ্যাঁ, নতুনত্ব নয়। কিন্তু এটি কি আসলে মানে কোনো ভিত্তিহীন কথা নাকি এটার পেছনে কোনো ভিত্তি আছে? কারণ ধরেন কারণ যদি বলি যে মানে সবাই যখন বলছে সব রাজনৈতিক দলগুলি এই কথা বলে, ভারতের কথা বলে। একটা কমন টার্ম হচ্ছে ভারত। তারপরে ধরেন যখন ২৪ এর নির্বাচনের আগে 2+2 বৈঠকে তখনও বাংলাদেশের নির্বাচন কি হবে ভারত সেটি নিয়ে কথা বলছে আরকি যুক্তরাষ্ট্রের সাথে। সেটি আমরা দেখেছি। ওবায়দুল কাদেরের মুখে শুনেছি দিল্লি আছে আমরা আছি, তলে তলে আপোস হয়ে গেছে। এরকম কথা মানে আমেরিকার দিল্লিকে দরকার হবে। এই ধরনের আমরা ওবায়দুল কাদের কাছে শুনেছি। এখন জামাতে ইসলামের মুখেও শুনছি, বিএনপিও বলেছে এর আগে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ভারত। মানে এরকম বিষয় তো আছে হয়তো। আহ, তাহলে আসলে ভারত কি কোনোই মেকানিজম করে না? এগুলো সবই কথার কথা। না, তারা যদি এতটাই মেকানিজম করতো তাহলে ওবায়দুল কাদের দেশ ছাড়া কেন? তিনি তো খুব এতটাই সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, দেশে থাকলেই পারতেন। থাকতে পারেননি না, হুম। সরকারটাই তো চলে গেল। এতটাই যদি মেকানিজম হয়ে তার থাকে, মানে মেকানিজমটা কাজ করে ওটা নাই, এটাও তো হতে পারে নাকি? মেকানিজম কাজ করে নাই। তার কারণ হচ্ছে হুম। একাত্তরের পর থেকে বাংলাদেশে কিন্তু ওই শক্তিটা সবসময়ই ছিল। তাদের একমাত্র হাতিয়ার ভারত বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করা। এবং কিন্তু সেটা কিন্তু ঘটনা যে বাংলাদেশে মনে আছে কিন্তু প্রথম নির্বাচন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাওয়া প্রথম নির্বাচন ২৭% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল, ১% মানুষ ভোট দেয়। সেই সংখ্যাটা কিন্তু আছে অলরেডি বাংলাদেশে। বাংলাদেশে আমি বলি, যেটা বারবার বলি অনেক জায়গাতে, তিনটে ধারা বাংলাদেশে সবসময় আছে আদর্শগত দিক থেকে। এটা হচ্ছে কেউ প্রথমে আসবে, কেউ দ্বিতীয় আসবে, কেউ তৃতীয় হতে যাবে। একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা ইসলামিক বাঙালি জাতীয়তাবাদ। তিনটে ধারা সংখ্যার বিচারে হিসাব করে কোনো লাভ নেই। এরা কেউ 0 হতে পারে, 1 হতে পারে, 50 হতে পারে, 300 হতে পারে। কিন্তু এইটা ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতিতে আবর্তিত হয়। ফলে এইটা আজকের দিনে আমি যেটা বলি, যারা মানে অন্য অংশ, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, তারা আজকে ফ্রন্টে আছেন, সামনের সারিতে আছে। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তারা দেশ ছাড়া, তারা নেই কোথাও, তাদের দেখা যাচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে কোনোদিন তারা, যেমন একটা সময় একটা ধারণা ছিল না, আরে বিএনপি তো শেষ, এই পার্টিটা নেই, হুম। সেই পার্টিটা আজকে ক্ষমতায়। বাংলাদেশে এটা কখনোই হবে না। ভারতেও আমি একইভাবে বিশ্বাস করি, কংগ্রেস, বামপন্থী, ডানপন্থী, বিজেপি, তো তিনটে ধারা থাকবেই। সংখ্যার বিচারে 19-20 হতে পারে, কেউ 0 হবে, কেউ 1 হবে, কেউ 300 হবে। কিন্তু এই এটাই রাজনীতি। এবং কিভাবে তারা আসবে, সেই রণনীতির ক্ষেত্রে ভারত একটা ভূমিকা হয়ে দাঁড়ায় বাংলাদেশে। মানে সেটা কিভাবে ভূমিকা হয় সেটাই আমার আসলে জানবার ইচ্ছা যে ভারত আসলে সেই ভূমিকাটা কিভাবে হয়। কারণ কারণ আরো যদি একটু বলি মানে কতগুলো কথা তো বলছিলাম যে এই কথা সব নেতাদের মুখে কি কথা শোনা যাচ্ছে সেটি বলেছি বা শোনা গেছে অতীতে। তারপরে ধরেন সেই সুজাতা সিং এর আশা, এরশাদকে এক রকমের চাপ দেয়া, জিএম কাদের ভারত থেকে ফিরে গিয়ে বললেন চুপ হয়ে গেলেন, কিছুই বলা যাবে না কি বলেছে। মানে নির্বাচনকে ঘিরে সবসময় ভারতের কিছু না কিছু ঘটনা দেখাই যায়। ফলে ভারত আসলে কি প্রভাব খাটায় বা কি ভূমিকা পালন করে সেটাই আমার মানে আপনার কাছে প্রশ্ন। ভারত কি প্রভাব খাটায়, ভারতের এত প্রভাব ছিল, আওয়ামী লীগ এত বন্ধু, সব ডিম এক ঝুড়িতে, সে আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি, হুম। তাই না?
ওটা তো বাংলাদেশের মানুষ আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়েছিল না, এখানে ভারত তো কিছু করতে পারেনি, ভারত বড় জোর আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। কিন্তু ওই যে বললেন আবার কিন্তু আপনি মার্কিনীদের কথা শুনে নাই বলে নাকি মানে পড়তে হলো। মার্কিনদের কথা আছেই, আমি তো শুনুন, শেখ হাসিনা তো পার্লামেন্টে বলেছে, পার্লামেন্টের ভাষণটাকে ধরে নিতে হবে সাইন্টিফিক, সেটা একটা চরম কথা, যে আমি যদি শ্বেতাঙ্গদের কথা শুনতাম তাহলে আজকে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু পার্লামেন্টে বলেছে, রেকর্ডেড আছে একদম। পার্লামেন্টে, ওই পার্লামেন্ট রেকর্ড থেকে হুম, বলেছে। হুম। এটা তিনি বলেছেন, একজন প্রধানমন্ত্রী বলেছেন, কতটা অসহায় তিনি। ফলে যে চাপটা আমেরিকার এই ধরনের ছোট ছোট দেশে যেটা করে থাকে, সেটা হচ্ছে সেই দেশগুলোকে তারা ডিস্টেবিলাইজ করে থাকে, নিজের মতো করে একটা গড়ে নিতে চায়, পুতুল সরকার বসাতে চায়। তারা ভেবেছিল ইউনুসকে দিয়ে কাজ হবে, এখন হয়নি। এখন একটা রাজনীতি, কিন্তু আওয়ামী লীগ নয়, তাদের দ্বিতীয় পছন্দ হয়তো বিএনপি, সেই কারণে তারা আছে। এবং তাদের স্বার্থে যদি বিএনপি ওই চুক্তিটার বিরোধিতা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা ইউনুস করে গেছে, ওই চুক্তিটা যদি বিরোধিতা করেন, তাহলে আমার খুব সন্দেহ আছে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে। আচ্ছা। পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি ভারতে যাচ্ছেন 8ই এপ্রিল বলছেন আপনি। তিনি, অনেকে বলেন মানে তিনি কেন পররাষ্ট্রমন্ত্রী হলেন বাংলাদেশে, এটা নিয়ে তো অনেক বাংলাদেশে নিশ্চয়ই শুনেছেন, এ নিয়ে অনেক প্রশ্ন আছে বাংলাদেশে। অনেকে বলছেন তিনি আসলে মার্কিন আশীর্বাদ পুষ্ট, আবার বলছেন অনেকে তিনি অজিত দোভালের বন্ধু, এটাও একটা বড় কারণ। আসলে কি মানে এখানে ভারতের কোনো অবদান আছে, বা অজিত দোভাল এর বন্ধু হিসাবে আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবার, এই কারণে এর আগেও কিন্তু আমরা শুনেছি যে বাংলাদেশে কে মন্ত্রী হবে সেটি আসলে ভারতের একটা কলকাঠি নাড়ে, কে কোন মন্ত্রণালয় পাবে এখানে এ বিষয়ে। না, এগুলো কোনোটাই আমি অস্বীকার করবো না, আমি শুনে খুশি হচ্ছি। প্রথম কথা হচ্ছে, ডক্টর খলিলুর রহমান তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা করাতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যে কারণে তাকে পররাষ্ট্রমন্ত্রী করাটা জরুরি ছিল। ফলে তিনি ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া সত্ত্বেও, এটা ঘটনা, তার সঙ্গে অজিত ডোভালের ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, বলছি ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং তখন তারই কথা অনুসারে তারও আগে যেগুলো বাংলাদেশে কটা প্রচারিত হয়নি, যে বাংলাদেশের ডিজিএফআই চিফ তিনি সস্ত্রীক ভারতে এসেছিলেন, তিনি ছিলেন, তিনি অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন, চিফ গোয়েন্দা তার সঙ্গে বৈঠক করেছেন, এবং করার পরে তিনি মানে আরো গোয়েন্দা সংস্থাদের সঙ্গে সারাদিন বৈঠক করেছেন। তিনি 2 তারিখে এসেছিলেন, 3 তারিখ বিকেলে চলে গেছেন, ঠিক আছে, কিন্তু তার মধ্যে তার ঢাকা প্রোগ্রাম ছিল, এবং আর তার স্ত্রী এখানে ছিলেন, সঙ্গে ছিলেন। তিনি সাউথ এক্সটেনশনে বেশ কিছু ভালো ভারতীয় শাড়ি টাড়ি কিনেছেন শুনেছি আর কি। যাই হোক, সেটা ব্যক্তিগত, সকলেই করে থাকে। আমরাও বাংলাদেশে গেলে বাংলাদেশের জামদানি শাড়ি কিনি, বাংলাদেশিরা কেউ এখানে এলে ভারতীয় শাড়ি কেনেন, কিন্তু যেগুলো রাজনীতি করার জন্য সেগুলো পুড়িয়ে দেওয়া হয়, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি, এই যে সম্পর্কটা, যে একটা দু দেশের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্কটা তৈরি কিন্তু অনেক আগে থেকে শুরু। তারেক রহমান সরকার আসার পর থেকে কিন্তু শুরু হয়েছে, যেটা বাংলাদেশে একেবারেই কোনো প্রচারিত হলো না, বা নানা কারণেই হয়তো হয়নি। এবং এটা হয়তো আপনি জানেন যে হাদির হত্যাকারী বলে অভিযুক্ত যারা ধরা হয়েছিল, সেটাতে ডিজিএফআই থেকে প্রথমে একটা প্রেস রিলিজ জারি করা হয়েছে, যে প্রেস রিলিজে বলা হয়েছিল ডিজিএফআই সফরের কারণেই গ্রেপ্তার করা সম্ভব হলো। দ্বিতীয় দিন কিন্তু সেই প্রেস রিলিজটা উইথড্র করে নেওয়া হয়, কিন্তু প্রেস রিলিজটা আমার কাছে আছে, আমি সেভ করে রেখেছি, সেটা আছে আমার কাছে। ফলে এই প্রেস দেওয়ার পর পরবর্তীকালে তাদের মনে হয়েছিল এটা অস্বস্তিকর হতে পারে, সেই কারণে তারা উইথড্র করে কিন্তু ঘটনা কি ঠিক আসলে ডিজিএফআই সফরের কারণে, এটা কি ঠিক ব্যাপারটা? একটা বড় জিনিস বলে রাখা দরকার, এটা বাংলাদেশের জন্য বারবার বলা দরকার, সেটা হচ্ছে যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যে সীমান্তে একটাও হত্যা হয়নি, যেটা বিরাট অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই। এবং এই ঘটনাটা দুদেশের সীমান্তরক্ষীর মধ্যে সমঝোতার একটা বড় উদাহরণ, যেটা আগে এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সময় কেন হতে থাকলো মানে সীমান্ত হত্যা, এই বড় উদাহরণটা সেই সময় কেন হলো না? অনেকগুলো, তার অনেক কারণ আছে, অনেক কিছু সীমান্ত হত্যা ঘটে, কিন্তু সীমান্ত হত্যা কিন্তু আওয়ামী লীগ সরকারের থেকে বহু প্রভাবশালী মন্ত্রী বা উপদেষ্টারা বারবার বলেছেন সীমান্ত হত্যা কমছে, শূন্য হয়নি, কিন্তু কম ছিল, সেটা তারা বলেছেন বারবার। কিন্তু ইউনুসের আমলে সেটা বিরাট বেড়ে গেল, কারণ বাংলাদেশে একটা যে অরাজক অবস্থা তৈরি হলো না, বাংলাদেশের মানুষ পালাতে চাইছে বাংলাদেশ থেকে, সেই কারণে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে অঘটনগুলো ঘটেছে। এখন সেটা আর ঘটছে না, এটা একটা বড় ক্রেডিট
নিঃসন্দেহে আমার মতে দুই দেশের সীমা এবং বলে এটা একটা ভালো সমঝোতার ভিত্তি কিন্তু তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, তার মানে কি আসলে এরকম? ওই যে আপনি বলছেন আওয়ামী লীগকে ভোলে নাই, কিন্তু আওয়ামী লীগের যে বেশি বন্ধুত্ব এখন বিএনপির সাথে, মানে আওয়ামী লীগ আমলেও সীমান্তবর্তী এত বন্ধুত্ব, সোনালী অধ্যায় সর্বোচ্চ শিখরে আমরা শুনতাম বন্ধুত্বের মাত্রাটা। সেখানেও এই হত্যাকাণ্ডের সংখ্যা কখনো কমে, পরে আবার একটু বাড়ে, আবার একটু কমে, বাড়ে, এরকম হতে থাকতো আরকি। কিন্তু এখন একদম 0 এই ক্ষমতা নেয়ার পর ওই এক মাস। ১ মাসে। আমি চাই এই ১ মাসটা যেন ১২ মাস থাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই, সেটা তো বটেই। সেটা তো চাওয়া থাকবেই আমাদের। আম